নমস্কার, আমি সৌম্য দাস, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা। তো চলো আজকে তোমাদের আবার একটা জিওগ্রাফির নতুন ক্লাস শুরু করি। গত ক্লাসে তোমাদের আমি পড়িয়েছিলাম ভৌম জলের যে কার্য, সেই কার্য সম্পর্কে গত দিনের ক্লাসে কিছু কোশ্চেন সম্পর্কে আলোচনা হয়েছে। তার মধ্যে ছিল যে ভৌম জল কাকে বলে, ভৌম জল আমরা কাকে বলবো, এটা একটা কোশ্চেন ছিল। দ্বিতীয় কোশ্চেন ছিল ভৌম জলের নিয়ন্ত্রক গুলো কি কি, অর্থাৎ কি কি নিয়ন্ত্রক যেগুলো ভৌম জলকে নিয়ন্ত্রণ করছে, এটা একটা কোশ্চেন ছিল। এবং দ্বিতীয় কোশ্চেন ছিল, এই দুটো একসাথে ছিল কোশ্চেন, ঠিক আছে। এবার দ্বিতীয় কোশ্চেন যেটা ছিল সেটা ছিল চিত্র সহ আর্টেজীয় কূপের বর্ণনা করো। আশা করি তোমরা এই তিনটে কোশ্চেন মোটামুটি ভাবে বুঝতে পেরেছো, ভালোভাবে আশা করি বুঝতে পেরেছো। তো এরপর ভৌম জলের কার্য থেকে যে আরো কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো নিয়েই আজকে মূলত আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, তোমরা অনেকেই ক্লাস সম্পর্কে জানতে চাইছো যে কিভাবে ক্লাস হচ্ছে, কিভাবে কি কোন কোন সাবজেক্টের ক্লাসগুলো হচ্ছে, কখন হচ্ছে। তো সেই সম্পর্কে যদি তোমরা ডিটেলস জানতে চাও, তাহলে তোমরা এই ক্লাসের নিচেই দেখবে, ইউটিউবের ওখানে নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তোমরা নিজেদের নাম এবং নিজেদের জেলা, কোথায় থাকো, কি সাবজেক্ট সম্পর্কে হোয়াটসঅ্যাপ করবে, সেই নাম্বারে তোমাদেরকে কিন্তু ডিটেলস জানিয়ে দেওয়া হবে যে কোন ক্লাসগুলো কখন হচ্ছে, কোন কোন স্যার ক্লাস নিচ্ছেন, কোন বার ক্লাস নিচ্ছেন, সপ্তাহে কটা করে ক্লাস। তোমরা সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। এবং তোমরা অবশ্যই ক্লাসগুলো সম্পর্কে জানাবে, তোমাদের মতামত, মূল্যবান মতামত জানাবে, তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে সে সম্পর্কে কিন্তু তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে। তাহলে চলো এবার দেখে নিই এই ভৌম জলের কার্য থেকে আজকের ক্লাসে আমরা মূলত কি কি কোশ্চেন আলোচনা করব। তো আজকে মূলত আমি 4টে কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব, যেগুলো পরীক্ষার জন্য কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি দেখা যায়, তো এই ভৌম জলের কার্য থেকে কিন্তু এই জাতীয় কোশ্চেনগুলো কিন্তু এসেছে এবং পরবর্তীতেও আগামীতেও আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আমরা এই কটা কোশ্চেন আজকে আলোচনা করব। তো চলো দেখে নিই আগে যে কি কি প্রশ্নগুলো আজকে আলোচনা হবে। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, দেখো, প্রস্রবণ কাকে বলে এবং প্রকৃতি অনুসারে প্রস্রবণের শ্রেণী বিভাগ করো, ঠিক আছে। তো প্রস্রবণ কাকে বলে, এই কোশ্চেনটাতে আমি এটা আমরা 2 নম্বরের জন্য পড়বো। এবং দ্বিতীয় যেটা এর সাথে একসাথে যে কোশ্চেনটা দেওয়া আছে যে প্রকৃতি অনুসারে প্রস্রবণের শ্রেণী বিভাগ করো, এটা আমরা 5 মার্কসের জন্য পড়বো। তো টোটাল 7 নম্বরের জন্য কিন্তু এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আসতে পারে, সেই কারণে আজকে এই কোশ্চেনটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব। এরপরে দেখে নিই একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আজকে জানবো। সেটা কি? সেটা হচ্ছে অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের পার্থক্য। অ্যাকুইফার কি এবং অ্যাকুইক্লুড কি, এই দুটো জানবো। তারপরে এই দুটোর পার্থক্য সম্পর্কে কিন্তু আজকে জানবো। এবং 3 নাম্বার যে কোশ্চেন সেটা হচ্ছে অ্যাকুইটার্ট কি, ঠিক আছে। অ্যাকুইটার্ট কি, এটা 2 নম্বরের জন্য জানবো। এবং অ্যাকুইফিউজ কি, এটাও 2 নম্বরের জন্য জানবো। তো চলো আজকে এই 4টে কোশ্চেন নিয়ে মূলত আজকের এই ক্লাসটা আমি কমপ্লিট করব এবং তোমাদেরকে জানাবো যে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কি কি ভাবে লিখবে আর কি কি পয়েন্ট দিবে। এই যে প্রশ্নবনের যে শ্রেণী বিভাগ আছে, প্রকৃতি অনুসারে যে শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশনে তোমরা কি কি পয়েন্টগুলো লিখবে, কটা ভাগে প্রশ্নবনকে প্রকৃতি অনুসারে ভাগ করা হচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে লিখবে এবং পার্থক্যটা কিভাবে লিখবে এবং 2 নম্বরের প্রশ্নের উত্তর কতটা লিখবে, অ্যাকুইটার্ট এবং অ্যাকুইফিউজ কিভাবে লিখবে, সেই সম্পর্কে কিন্তু আমরা আজকে ডিটেলস আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথম যে প্রশ্ন আছে সেই প্রশ্ন কিভাবে লিখবো সেটা নিয়ে শুরু করি। তাহলে দেখে নিই যে প্রথম যে কোশ্চেনটা আছে, প্রস্রবণ সেটা কাকে বলে, ঠিক আছে। প্রস্রবণ কাকে বলে, অর্থাৎ যদি দেয় যে প্রস্রবণের সংজ্ঞা দাও, তাহলে তোমরা কি লিখবে বা প্রস্রবণ কি, ঠিক আছে। তো এই ব্যাপারটা প্রস্রবণ সম্পর্কে আমি বলছি। তো প্রস্রবণ জিনিসটা কি, প্রস্রবণকে যদি আমি স্বাভাবিকভাবে বলতে চাই তোমাদের বোঝানোর জন্য, তাহলে বলবো প্রস্রবণ কিন্তু এক ধরনের ঝর্ণা। তোমরা ঝর্ণা এই কথাটার তোমরা নাম শুনেছো, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্প্রিং, ঠিক আছে, SPRING। তো স্প্রিং, এই ঝর্ণা বা স্প্রিংটাই কিন্তু হচ্ছে আমাদের প্রস্রবণ, ঠিক আছে। তাহলে সংজ্ঞা আমি কাকে বলবো, প্রস্রবণ কাকে বলে, এটা আমি কি বলবো। তো আমরা বলতে পারি যে সাধারণভাবে ভূপৃষ্ঠের কোনো ছিদ্র
বা পথ দিয়ে, কোনো ছিদ্র পথ দিয়ে যখন ভৌমজলের স্বাভাবিক নির্গমন হয়, অর্থাৎ ভৌমজল স্বাভাবিকভাবেই কোনো ছিদ্র দিয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে, ভূপৃষ্ঠের কোনো ছিদ্র বা পথ দিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু বেরিয়ে আসে, তখন তাকে কিন্তু আমরা প্রস্রবণ বা ঝর্ণা কিন্তু বলে থাকি। ঠিক আছে, তো এই সম্পর্কে একজন বিজ্ঞানী যার নাম হলো মঙ্কহাউস, ঠিক আছে, মঙ্কহাউস, তিনি প্রস্রবণ সম্পর্কে একটা বিশেষ কথা বলেছেন বা তার ভাষায় প্রস্রবণের সংজ্ঞা দিয়েছেন। তো সেটা কি, চলো সেটাও একটু জেনে নিই। এই মঙ্কহাউস যে বিজ্ঞানী বা ভূগোলবিদ, তিনি বলেছেন যে কিছুটা বেগের সঙ্গে ভূগর্ভের জল স্বাভাবিক উপায়ে ভূপৃষ্ঠে নির্গত হলে তাকে আমরা প্রস্রবণ বলবো। তার মানে কি বলছেন, কিছুটা বেগের সঙ্গে, অর্থাৎ গতি নিয়ে বেরোবে, বেগ নিয়ে বেরোবে, কিছুটা বেগের সঙ্গে ভূগর্ভের জল যখন স্বাভাবিক উপায়ে ভূপৃষ্ঠে নির্গমন হবে বা নির্গত হবে, তখনই তাকে আমরা প্রস্রবণ বলবো। ঠিক আছে, তাহলে বোঝা গেল তো প্রস্রবণ কাকে বলে। আমরা 2 নম্বরের জন্য কিন্তু এতটুকু লিখলেই হবে, সাধারণভাবে প্রস্রবণ কাকে বলে এবং মঙ্কহাউসের মতে প্রস্রবণ কি সেটুকু লিখলেই কিন্তু তোমরা 2 নম্বর কিন্তু পেয়ে যাবে। এরপরে চলো পরবর্তী যে কোশ্চেনটা এর সাথে লেজুর হিসাবে আছে, যে প্রকৃতি অনুসারে প্রস্রবণের শ্রেণী বিভাগ করো। এই শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশনটা কিন্তু এবার আমরা জানবো। তো এই যে শ্রেণী বিভাগ, আগেই বলি যে এই প্রস্রবণের যে প্রকৃতি অনুসারে শ্রেণী বিভাগ, সেটাকে আমরা কিন্তু মোট 5টা ভাগে ভাগ করব। ঠিক আছে, ভালো মতো মনে রাখবে, প্রকৃতি অনুসারে প্রস্রবণের যে আমরা শ্রেণী বিভাগ করব, সেটা কিন্তু 5টা ভাগে আমরা শ্রেণী বিভাগটা করব। তো প্রথম যে ভাগ আমরা বা নামটা জানবো যে প্রকৃতি অনুসারে কি, সেটা কিন্তু হচ্ছে অবিরাম প্রস্রবণ। ঠিক আছে, অবিরাম প্রস্রবণ, খুব ভালো মতো মনে রাখবে পয়েন্টগুলো। 1 নম্বর হচ্ছে ভাগ করব শ্রেণী বিভাগের মধ্যে অবিরাম প্রস্রবণ। এটা কি অবিরাম প্রস্রবণ বা এটা কাকে বলে? ঠিক আছে, ভাগ করছি, ক্লাসিফিকেশন করছি, তার মানে আমাকে এই প্রত্যেকটা প্রস্রবণ সম্পর্কে আলাদা আলাদা করে জানতে হবে। এখন দেখা গেল পরীক্ষাতে আমাকে শুধু 2 নম্বরের জন্য দিল যে অবিরাম প্রস্রবণ কাকে বলে, তাহলে আমার কিন্তু এই উত্তরটা এখান থেকেই হয়ে যাবে, আলাদা করে কিন্তু আমাকে 2 নম্বরের জন্য রেডি করার দরকার পড়বে না। তো অবিরাম প্রস্রবণ কাকে বলবো? অবিরাম প্রস্রবণ হচ্ছে যে প্রস্রবণ থেকে ভূগর্ভস্থ জল, যে প্রস্রবণ থেকে ভূগর্ভস্থ জল সারা বছর বিরামহীন ভাবে নির্গত হয়, অর্থাৎ কোনো বিরাম নেয় না। ঠিক আছে, তো বিরামহীন ভাবে নির্গত হয়, তাকে সেই সমস্ত প্রস্রবণকে কিন্তু আমরা অবিরাম প্রস্রবণ বলবো। অর্থাৎ কোনো বিরাম বা কোনো বিরতি নেয় না। ঠিক আছে, সারা বছর কিন্তু একটা বিরামহীন ভাবে নির্গত হচ্ছে, সেই সমস্ত প্রস্রবণকে আমরা কি বলবো? অবিরাম প্রস্রবণ। এবার কিন্তু প্রত্যেকটার সাথে উদাহরণ দিতে হবে, এক্সাম্পল দিতে হবে, না হলে কিন্তু তোমাকে 2 নাম্বার দেবে না। শুধু এতটুকু কথা লিখলে কিন্তু 2 নাম্বার দেবে না। তো প্রত্যেকটা প্রস্রবণের কিন্তু আমরা উদাহরণ জানবো। তো এই জাতীয় প্রস্রবণের, অবিরাম প্রস্রবণের যদি উদাহরণ বলি, তাহলে বলতে পারবো যে ছত্তিশগড় রাজ্যের অমরকণ্টকে সোন নদীর উৎপত্তি স্থলে, সোন নদীর উৎপত্তি বা উৎসস্থলে অবস্থিত সোনামুড়া প্রস্রবণ হলো এক প্রকার অবিরাম প্রস্রবণের উদাহরণ। কি বললাম? এই আমাদের ছত্তিশগড় রাজ্যের অমরকণ্টকে সোন নদীর উৎসস্থলে অবস্থিত সোনামুড়া প্রস্রবণটি হচ্ছে অবিরাম প্রস্রবণের উদাহরণ। সোনামুড়া প্রস্রবণ নামটা ভালো মতো মনে রাখবে। কি তাহলে একটা যদি দেয় কোশ্চেন, অবিরাম প্রস্রবণের একটি উদাহরণ দাও, তাহলে তোমরা কি বলতে পারবে? যে সোনামুড়া প্রস্রবণ হচ্ছে অবিরাম প্রস্রবণের উদাহরণ। এরপরে নেক্সট চলে আসি শ্রেণী বিভাগে, যে নেক্সট প্রস্রবণটা কি? সবিরাম প্রস্রবণ হলো, এরপরে অবিরাম হলো এটা। এবারে আসছি আমি সবিরাম প্রস্রবণ। ঠিক আছে, এটার উল্টোটা সবিরাম। সবিরাম প্রস্রবণ এটা কি? এটা হচ্ছে যে শুষ্ক ঋতুতে কি হয়? শুষ্ক ঋতুতে আমাদের নিচের জল, ভৌম জলস্তর কিন্তু ভালোভাবে গড়ে উঠতে পারে না। ঠিক আছে, তো শুষ্ক ঋতুতে কি হচ্ছে? জলের সরবরাহ কিন্তু বন্ধ হয়ে যায়। শুষ্ক ঋতুতে আমাদের জলের সরবরাহ বন্ধ হয়ে যায়, সাময়িকভাবে কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু বর্ষার সময় আবার দেখা যায়
যে বর্ষার সময় জলস্তর কিন্তু পরিপূর্ণভাবে গড়ে ওঠে। তাহলে কি হচ্ছে, শুষ্ক ঋতুতে আমাদের জলস্তর কিন্তু ভালোভাবে গড়ে উঠতে পারে না। আবার বর্ষার সময় কি হয়, বর্ষার সময় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে মাটির নিচে অনুশ্রবণ পদ্ধতিতে কিন্তু জল বা জলস্তর বা ভৌমজল কিন্তু গড়ে উঠতে পারছে। তখন কি হচ্ছে, মাটির নিচ থেকে ওই সময় প্রস্রবণগুলি থেকে আবার জল ভূপৃষ্ঠের উপরে বা ভূগর্ভে জল কিন্তু নির্গত হতে শুরু করে। তার মানে কি, শুষ্ক ঋতুতে হচ্ছে না, শুষ্ক ঋতুতে ভূগর্ভের জল উপরে বেরিয়ে নির্গত হচ্ছে না, এবং যখন বর্ষা আসছে আবার বর্ষার সময় কিন্তু জলস্তর ভালোভাবে গঠিত হচ্ছে বলে সেই জলটা কিন্তু ভূগর্ভের বাইরে কিন্তু বেরিয়ে আসছে। তাহলে দুরকম সিজনে দুরকম জিনিস দেখা যাচ্ছে। একটা সিজনে বেরিয়ে আসছে, শুষ্ক ঋতুতে বেরিয়ে আসতে পারছে না, কিন্তু বর্ষাকালে আবার বেরিয়ে আসছে। তাহলে সে যেখান থেকে বেরিয়ে আসছে বা যেই সময় অন্তর বেরিয়ে যেহেতু আসছে, সেই জন্যই সেটাকে আমরা সবিরাম প্রস্রবণ বলছি। ঠিক আছে, এখানে অবিরামে কি হচ্ছে, সারা বছর কিন্তু বেরাচ্ছে, সারা বছর কিন্তু বেরাচ্ছে, একই রকম ভাবে নির্গমন হচ্ছে, কিন্তু সবিরামে কি শুষ্ক ঋতুতে হচ্ছে না, আবার যখন বর্ষা আসছে বর্ষার সময় কিন্তু হচ্ছে, সেই জন্য এটাকে আমরা সবিরাম প্রস্রবণ বলছি। এবার উদাহরণে চলে আসি। উদাহরণ হিসাবে যদি বলি তাহলে বলবো যে ঝাড়খণ্ডেরই চাইবাসা জেলার চাইবাসা, ঠিক আছে, ভালো মতো মনে রাখবে, চাইবাসা জেলার লুপুং গুটুর প্রস্রবণটি হচ্ছে একটি সবিরাম প্রস্রবণের উদাহরণ। লুপুং গুটুর, ঠিক আছে, কোথায় আছে এটা, ঝাড়খণ্ডের চাইবাসা জেলার লুপুং গুন্টুর প্রস্রবণ হচ্ছে কি একটি সবিরাম প্রস্রবণের উদাহরণ। ঠিক আছে, এখানে কি হয় যে বর্ষার শেষে এবং শীতের শুরুতে কিন্তু শুকিয়ে যায়। ঠিক আছে, বর্ষার শেষে যখন বর্ষা শেষ হয়ে গেল তখন ভৌম জলস্তর আর গড়ে উঠতে পারলো না, তো সেখানে কিন্তু শুকিয়ে যাচ্ছে, এবং শীতের শুরুতেও শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ যখন শুষ্ক কাল আসছে, শীতের সময় আসছে, তখন কিন্তু শুকিয়ে যাচ্ছে, সেই কারণে এটাকে সবিরাম প্রস্রবণ বলা হচ্ছে। এরপরে 3 নাম্বার দেখি যে 3 নাম্বার কি আছে। 3 নাম্বারের যে প্রস্রবণটা আমরা ভাগ করছি প্রকৃতি অনুসারে, সেটাকে আমরা বলি উষ্ণ প্রস্রবণ। তোমরা এটার নাম অনেকেই শুনেছো, ঠিক আছে, উষ্ণ প্রস্রবণ। তাহলে বুঝতেই পারছো যে সমস্ত প্রস্রবণ দিয়ে কি হচ্ছে, ভূগর্ভের জল তাপীয় শক্তির প্রভাবে নির্গমন হচ্ছে, তাপীয় শক্তির প্রভাবে নির্গমন হচ্ছে, এবং জলটা কি হচ্ছে, উষ্ণ হচ্ছে, গরম হচ্ছে। সেই সমস্ত জলের যে প্রবাহ, সেটাকে আমরা কি বলছি, উষ্ণ প্রস্রবণ কিন্তু বলছি। অর্থাৎ তাপীয় প্রভাবের ফলে ভূ অভ্যন্তরস্থ জল যখন প্রবাহ রূপে বেরিয়ে আসছে, তখনই আমরা তাকে উষ্ণ প্রস্রবণ বলি। উদাহরণ কি, উদাহরণ খুবই সহজ। আমরা যদি উদাহরণ হিসাবে বলি তাহলে আমাদের নিজেদের জেলাতেই পশ্চিমবঙ্গে একটি উষ্ণ প্রস্রবণ আছে, অনেকেই নাম শুনেছো। সেটা হচ্ছে কোথায়, আমাদের আছে পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে। পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে কিন্তু আমাদের উষ্ণ প্রস্রবণ আছে। এছাড়াও হিমাচল প্রদেশে আছে, সেটা হচ্ছে হিমাচল প্রদেশের তাতাপানি। হিমাচল প্রদেশের তাতাপানিও হচ্ছে কিন্তু একটি উষ্ণ প্রস্রবণের উদাহরণ। এছাড়াও সেখানকারই তাতাপানি ছাড়া মণিকরণ বলে একটি জায়গা আছে, সেখানেও কিন্তু উষ্ণ প্রস্রবণ কিন্তু দেখা যায়। ঠিক আছে, তাহলে আমাদের এই তিনটে হচ্ছে প্রকৃতি অনুসারে প্রস্রবণের শ্রেণী বিভাগ। এরপরে 4 নম্বরে চলে আসি, সেটা হচ্ছে শীতল প্রস্রবণ। উষ্ণ হলো, এবার উষ্ণর বিপরীত হবে কি, শীতল। ঠিক আছে, শীতল প্রস্রবণ এটা কি, উষ্ণর উল্টোটা হবে। কি রকম, যে সব প্রস্রবণের জলের উষ্ণতা ভূপৃষ্ঠীয় জলের উষ্ণতা অপেক্ষা কম অথবা সমান, তাকে আমরা কিন্তু বলছি শীতল প্রস্রবণ। ঠিক আছে, অর্থাৎ কি বলছে, আগেরটাই উষ্ণ প্রস্রবণে কি হলো, যে তাপীয় প্রভাবের ফলে একটা তাপের ব্যাপার থাকছে, সেই তাপীয় প্রভাবের ফলে কি ভূগর্ভস্থ জলটা উষ্ণ, ঠিক আছে, উষ্ণ জলের নির্গমন ঘটছে। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, শীতল জলটা যেটা বেরোচ্ছে সেটা কিন্তু শীতল বা ঠান্ডা জল বেরোচ্ছে, সেই জন্য আমরা এটার নাম দিয়েছি শীতল প্রস্রবণ। তাহলে উদাহরণ জেনে নেব। উদাহরণ হচ্ছে উত্তরাঞ্চলের রাজ্যের দেরাদুন, নাম শুনেছো সবাই হয়তো, দেরাদুনের সহস্র ধারা হলো একটি শীতল প্রস্রবণের উদাহরণ। মনে থাকবে যে
উত্তরাঞ্চল রাজ্যের বা উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনের সহস্র ধারা হচ্ছে একটি শীতল প্রস্রবণের উদাহরণ। এরপরে লাস্ট চলে আসি, 5টা ভাগে ভাগ করেছি আমরা। লাস্টের যে ভাগ সেটা হচ্ছে 5 নাম্বার, সেটাকে আমরা বলছি গিজার। গত দিনের যে নোট দেওয়া হয়েছিল, গত ক্লাসের নোটে গিজার সম্পর্কে কিন্তু বলা হয়েছিল, ঠিক আছে। সেই গিজারটাই আরেকবার বলছি, সেটাই কিন্তু প্রকৃতি অনুসারে আমরা যখন প্রস্রবণের শ্রেণী বিভাগ করছি তখন কিন্তু এই গিজার কথাটা আসছে। তাহলে গিজার কি, নোটে কি ছিল? গিজার বলছে যে যে প্রস্রবণ দিয়ে ভূগর্ভে সঞ্চিত জল ও বাষ্প নিয়মিতভাবে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে গর্জনের আকারে বেরোবে, ঠিক আছে। গিজারের অর্থ দিয়েছিলাম কি, গর্জনের সাথে বেরোবে, ঠিক আছে। তো এই গর্জনের সাথে যখন বেরোবে, কি বেরোবে? প্রবল বেগে সংকীর্ণ উপপৃষ্ঠীয় পথে ভূপৃষ্ঠের ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হবে, ভূপৃষ্ঠের ঊর্ধ্বে গর্জনের আকারে উৎক্ষিপ্ত হবে, তাকেই কিন্তু আমরা বলছি, সেই সমস্ত উষ্ণ প্রস্রবণকেই কিন্তু আমরা গিজার বলছি। তার মানে বোঝা যাচ্ছে যে গিজারে কি, গরম জল বেরোবে, ঠিক আছে। গিজার দিয়ে আমরা বাড়িতে কি, অনেকের বাড়িতে আমাদের গিজার আছে, গিজারে কি, গিজারে আমরা কি জল কিন্তু গরম করি, ঠিক আছে। তো একই রকম ভাবে মনে রাখার চেষ্টা করবে, সেম জিনিস, গিজারে কিন্তু গরম জল বেরোবে। তার মানে কিন্তু এটা কিন্তু গিজারটা হলো কিন্তু এক ধরনের উষ্ণ প্রস্রবণের উদাহরণ। কারণ উষ্ণ প্রস্রবণেও কি হয়, আমাদের তাপীয় প্রভাবের ফলে ভূগর্ভ থেকে গরম জল উপরের দিকে ভূপৃষ্ঠে নির্গমন হয়, একই রকম ভাবে গিজারেও কিন্তু সেম জিনিস হয়। তাহলে উদাহরণ হিসাবে কি দিয়েছিলাম? উদাহরণ হিসাবে দিয়েছিলাম আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলো স্টোন পার্কের ওল্ড ফেথফুল গিজার, ঠিক আছে। ওল্ড ফেথফুল গিজার, এটা গিজারের উদাহরণ হিসাবে কিন্তু আমরা বলতে পারি। তাহলে এই দাঁড়ালো আমাদের 5 নাম্বারের জন্য প্রকৃতি অনুসারে প্রস্রবণের শ্রেণীবিভাগ, যেখানে আমরা এই 5টা পয়েন্ট লিখবো। কি কি? অবিরাম প্রস্রবণ, সবিরাম প্রস্রবণ, উষ্ণ প্রস্রবণ, শীতল প্রস্রবণ এবং 5 নাম্বার হচ্ছে গিজার। তাহলে এই কটা পয়েন্ট লিখলে কিন্তু আমি 5-এ 5 পাবো। এখানে সাধারণভাবে কিন্তু কোনো ছবির দরকার পড়বে না, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের 7 নাম্বারের জন্য একটা কোশ্চেন আমাদেরকে রেডি করতে হবে পরীক্ষার জন্য, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে তোমরা নোটটা দেখবে, নোট দেখে যদি কোনো সমস্যা হয় তখন আমাকে আবার বলবে, ঠিক আছে। তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। 2 নাম্বার কোশ্চেনে আমাদের কি ছিল? পার্থক্য ছিল একটা, তাই তো। তো পার্থক্যটা কি ছিল 2 নাম্বার কোশ্চেনের পার্থক্য? পার্থক্যটা আমাদের ছিল অ্যাকুইফার এবং অ্যাকুইক্লুড, এইটার পার্থক্য। কত নাম্বারের জন্য ছিল? 3 নাম্বারের জন্য, মার্কস 3। 3 নাম্বারের জন্য আমাদের এই পার্থক্যটা জানতে হবে, অ্যাকুইফার এবং অ্যাকুইক্লুড, এটার পার্থক্য জানতে হবে। তো প্রত্যেকের দিনের ক্লাসে আমি বলছি যে এই পার্থক্যগুলো লেখার সময় আমি ভিত্তি হিসাবে লিখবো, ভিত্তি অথবা বিষয়, যে কিসের ভিত্তিতে বা কি বিষয় নিয়ে আমি পার্থক্যগুলো করছি। তাহলে এই দুটোর যদি পার্থক্য করি, তাহলে প্রথম ভিত্তিটাই আমাকে এটার কিন্তু করতে হবে অবস্থানের ভিত্তিতে, ঠিক আছে। অবস্থানের ভিত্তিতে কিন্তু পার্থক্যটা করতে হবে, যে কোন জায়গায় অ্যাকুইফার এবং কোন জায়গায় অ্যাকুইক্লুডের অবস্থান। তাহলে অ্যাকুইফারের যদি আমি অবস্থান দেখি, তাহলে বলবো যে দুটি অপ্রবেশ্য শিলা স্তরের মাঝে এই অ্যাকুইফার কিন্তু অবস্থান করে, ঠিক আছে। কোথায় করে? দুটি অপ্রবেশ্য শিলা স্তরের মাঝে অ্যাকুইফার অবস্থান করে। তাহলে অ্যাকুইক্লুড কোথায় অবস্থান করে? অ্যাকুইক্লুড করে এই স্তরটিকে বলছে যে এই স্তরটি প্রবেশ্য শিলা স্তরকে ঘিরে অবস্থান করে। তাহলে এটা অ্যাকুইক্লুড কি? প্রবেশ্য শিলা স্তরকে ঘিরে অবস্থান করছে। এবং অ্যাকুইফার কি করছে? অ্যাকুইফার দুটি অপ্রবেশ্য শিলা স্তরের মাঝখানে অবস্থান করছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের গেল অবস্থানের ভিত্তিতে ভাগ। এরপরে সেকেন্ড কি বিষয়ের উপর করব? সেকেন্ড করব শিলা স্তরের প্রবেশ্যতা। খুব ভালো মতো এটা মনে রাখবে, শিলা স্তরের প্রবেশ্যতা। শিলা স্তরের প্রবেশ্যতা। তাহলে শিলা স্তরের প্রবেশ্যতার ক্ষেত্রে অ্যাকুইফারে বলছে যে এই স্তরটি একটি প্রবেশ্য শিলা স্তর, ঠিক আছে। এই স্তরটি, অ্যাকুইফার স্তরটি কিন্তু একটি প্রবেশ্য শিলা স্তর। তাহলে অ্যাকুইক্লুড কি? অ্যাকুইক্লুড হচ্ছে এই স্তরটির জল ধারণ করার ক্ষমতা থাকলেও এটা কিন্তু
প্রবেশ্য নয়। অর্থাৎ জল ধারণ করতে পারে, অ্যাকুইফ্লুইড কি জল ধারণ করতে পারে, কিন্তু এটা প্রবেশ্য নয়। আর অ্যাকুইফারটা কি, অ্যাকুইফার কিন্তু একদম পুরোপুরি ভাবে একটা প্রবেশ্য শিলাস্তর। বোঝা গেছে? এরপরে 3 নাম্বার ভিত্তি আমি কি লিখবো? 3 নাম্বার ভিত্তি করব আমি জল ধারণ ক্ষমতার উপরে। জল ধারণ ক্ষমতা, জল ধারণ, ঠিক আছে। তো জল ধারণ ক্ষমতার ক্ষেত্রে অ্যাকুইফারে কি বলছে? জল ধারণ ক্ষমতাতে অ্যাকুইফার বলছে যে এটি জলবাহী একটি স্তর। এই অ্যাকুইফার হচ্ছে একটি জলবাহী স্তর। অ্যাকুইফারকে আমরা বলতে পারি জলবাহী স্তর। তার মানে কি, এর মধ্যে দিয়ে জল চলাচল করতে পারে, অর্থাৎ জলের চলাচল ঘটে। তাহলে কি, জল ধারণ ক্ষমতাতে আমরা বলছি অ্যাকুইফারে যে এই স্তরটি একটি জলবাহী স্তর, অর্থাৎ এই স্তরের মধ্যে দিয়ে জল চলাচল করতে পারে। অ্যাকুইফ্লুইড কি, অ্যাকুইফ্লুইড কিন্তু এটিকে বলছে জল রোধক স্তর। এটা হচ্ছে জলবাহী, অ্যাকুইফার হচ্ছে জলবাহী, আর অ্যাকুইফ্লুইড কিন্তু হচ্ছে একটি জল রোধক স্তর। অর্থাৎ জল সঞ্চয় করতে পারে। আগেরটা তো আমি বলেছি যে জল কিন্তু অ্যাকুইফ্লুইড সঞ্চয় করতে পারে, কিন্তু অর্থাৎ জল সঞ্চয়ে সক্ষম, তবে সছিদ্রতার জন্য শিলার ফাঁকগুলি জলপূর্ণ থাকে। সছিদ্রতা থাকে তো শিলার মধ্যে, তো তার কারণে কি হয়, শিলার ফাঁকগুলি জলপূর্ণ থাকে, কিন্তু কি জল রোধক। কিন্তু ওটা কি হচ্ছে, অ্যাকুইফার কি, অ্যাকুইফার হচ্ছে এর মধ্যে দিয়ে জল কিন্তু ভালোভাবে চলাচল করতে পারে, অর্থাৎ উপরের দিক থেকে নিচের দিকে খুব ভালো মতো নামতে পারছে। কারণ কি, এটা প্রবেশ্য শিলাস্তর। আমি আগেই বললাম, আগের পয়েন্টটাতে শিলাস্তরের প্রবেশ্যতাতে বললাম যে অ্যাকুইফার একটি প্রবেশ্য শিলাস্তর। তার মানে কি, জলের কিন্তু চলাচল করতে পারছে। কিন্তু অ্যাকুইফ্লুইড কি, অ্যাকুইফ্লুইডে কিন্তু জল রোধক স্তর, সেই জন্য কিন্তু জল সঞ্চয় করলেও জলের কিন্তু চলাচল করতে সেরকম ভাবে পারে না। ঠিক আছে, এরপরে লাস্ট যে ভিত্তি হিসাবে ভাগ করব সেটা হচ্ছে জলপ্রবাহ। জলপ্রবাহ বা জলের প্রবাহ। জলপ্রবাহ হিসাবে যদি আমি বলি অ্যাকুইফার স্তরটা, তাহলে কি প্রবেশতা থাকার জন্য কি হয়, অ্যাকুইফারে জলপ্রবাহ দেখা যায়। কারণ শিলার প্রবেশতা আছে, সেই কারণে কি হয়, জলপ্রবাহ কিন্তু দেখা যায়। অ্যাকুইফ্লুইডে কি হয়, উল্টোটা হয়। অ্যাকুইফ্লুইডে কি প্রবেশতা থাকে না, অর্থাৎ অপ্রবেশ্য শিলাস্তরকে ঘিরে অবস্থান করেছে। প্রথম পয়েন্টটাই বলেছি, অবস্থান কি, অপ্রবেশ্য শিলাস্তরকে ঘিরে অবস্থান করছে। ঠিক আছে, সেই কারণে কি হচ্ছে, সেই কারণে প্রবেশতা না থাকায় জল স্থিরভাবে অবস্থান করে। প্রবেশতা যদি না থাকে, ভিতরে যদি ঢুকতে না পারে, তাহলে কি হবে, সেই জায়গাটায় জল জমে থেকে যাবে, অর্থাৎ জল স্থিরভাবে অবস্থান করবে। তাহলে বোঝা গেল তো অ্যাকুইফার এবং অ্যাকুইফ্লুইডের মধ্যে পার্থক্য। এই 4টে ভিত্তি বা বিষয় হিসাবে কিন্তু আমরা এই দুটোর পার্থক্য করব, এবং এটা 3 নম্বরের জন্য কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। ঠিক আছে, এরপরে পরবর্তী যে আরো দুটো কোশ্চেন আছে সেই দুটো কোশ্চেনে চলে যাব। পরবর্তী যে দুটো কোশ্চেন ছিল 2 মার্কসের জন্য, তার মধ্যে প্রথমটা হচ্ছে কি, অ্যাকুইটার্ড। প্রথমটা হচ্ছে আমাদের অ্যাকুইটার্ড এবং সেকেন্ড হচ্ছে অ্যাকুইফিউজ। এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদেরকে করতে হবে 2 নম্বরের জন্য। তো প্রথমটা জেনে নিই, অ্যাকুইটার্ড কি। আমরা এর আগেরটাতে অ্যাকুইফার এবং অ্যাকুইফিউজ, অ্যাকুইক্লুড জেনেছি। ঠিক আছে, অ্যাকুইফার এবং অ্যাকুইক্লুডের পার্থক্য জানলাম আগেরটাতে। এবার কি জানবো, অ্যাকুইটার্ড এবং অ্যাকুইফিউজ কি। ঠিক আছে, এই দুটো জানবো। তো প্রথমটাতে আছে আমাদের অ্যাকুইটার্ড। অ্যাকুইটার্ডটা কি? অ্যাকুইটার্ড হচ্ছে এই যে আমরা একটু আগে অ্যাকুইফার করলাম, এই অ্যাকুইফার স্তরের নিচের স্তর কিন্তু এটা। ঠিক আছে, তাহলে সংজ্ঞা হিসাবে আমি বলতে পারি যে অ্যাকুইফারের ঠিক নিচে কাদা এবং বালি, খুব ভালো মতো মনে রাখবে, অ্যাকুইফার স্তরের নিচে কাদা এবং বালি গঠিত যে অপ্রবেশ্য শিলাস্তর আছে, যে অপ্রবেশ্য শিলাস্তর, যেটা কি কাদা এবং বালি গঠিত যে অপ্রবেশ্য শিলাস্তর আছে, সেখানে কি হয়, ভৌম জলের নিম্নগমন বন্ধ হয়ে যায়। ভৌম জলের যে নিম্নগমন নিচের দিকে যে আস্তে আস্তে যাবে, সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু স্বল্প পরিমাণে জল সঞ্চয় এবং পরিবহন করে। কিন্তু স্বল্প পরিমাণে, খুব অল্প পরিমাণে জল কি হয়, সঞ্চয় করে এবং পরিবহন করে। এই যে স্তরটা, তাকে আমরা বলছি কিন্তু অ্যাকুইটার্ড। খুব ভালো মতো মনে রাখবে, অ্যাকুইফার স্তরের ঠিক নিচে বালি এবং কাদা গঠিত যে অপ্রবেশ্য শিলাস্তরের
ভৌম জলের নিম্নগমন বন্ধ করে, ভৌম জলের নিম্নগমন বন্ধ করে, কিন্তু স্বল্প পরিমাণে জলের সঞ্চয় ও পরিবহন করে, সেই স্তরটাকে আমরা বলি অ্যাকুইটার স্তর। ঠিক আছে, তাহলে এটা বলতে পারি যে এটি একটি ধীর গতির জলস্তর। ঠিক আছে, কারণ যেহেতু অপ্রবেশ্য শিলা স্তরে অবস্থান করে, সেই জন্য কিন্তু এটি একটি ধীর গতির আমরা জল স্তর কিন্তু বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপরে নেক্সট আছে অ্যাকুইফিউজ। অ্যাকুইফিউজটা কি? ঠিক আছে, তো দেখো প্রত্যেকটা কিন্তু ধাপে ধাপে আসছে। প্রথমে অ্যাকুইফার, তার নিচের স্তর অ্যাকুইটার, তারপরে কিন্তু আছে অ্যাকুইফিউজ। ঠিক আছে, তো অ্যাকুইফিউজটা কি? অ্যাকুইফিউজটা হচ্ছে মূলত কিছু এখানে আমাদেরকে শিলার নাম মনে রাখতে হবে। অ্যাকুইফিউজের যে সংজ্ঞাটা বলবো, সেই সংজ্ঞাটাই কিন্তু আমরা কিছু শিলার নাম দিয়ে শুরু করব। কি কি? যেমন বলতে পারি গ্রানাইট, ব্যাসল্ট, স্লেট, মার্বেল। গ্রানাইট, ব্যাসল্ট, স্লেট এবং মার্বেল, এই সমস্ত শিলা দিয়ে গঠিত অপ্রবেশ্য যে শিলা স্তর, সেই শিলা স্তরে জলের সঞ্চয় ও প্রবাহ, জলের সঞ্চয় ও প্রবাহ কোনোটাই ঘটে না বা কোনোটাই সম্ভব হয় না। কারণ কি? এই যে সমস্ত শিলাগুলো নাম বললাম, ব্যাসল্ট, তোমার তারপরে স্লেট, মার্বেল, গ্রানাইট, এই সমস্ত দিয়ে গঠিত, শিলা দিয়ে গঠিত যে অপ্রবেশ্য শিলা স্তর, সেই শিলা স্তরে কিন্তু কি হয়, কোন রকম জলের তোমার সঞ্চয় এবং প্রবাহ কোনোটাই কিন্তু হয় না। সেই কারণে এই স্তরটাকে বলা হয় অ্যাকুইফিউজ স্তর। ঠিক আছে, আগেরটাতে কি হয়? আগেরটাতে কিন্তু স্বল্প পরিমাণে জলের সঞ্চয় এবং পরিবহন হয়, তাই তো? অ্যাকুইটারে আমি বললাম যে স্বল্প পরিমাণে জলের সঞ্চয় এবং পরিবহন হচ্ছে, কিন্তু অ্যাকুইফিউজে কি হচ্ছে? কোনোটাই কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ একটা অপ্রবেশ্য শিলা স্তর, সেই জন্য কিন্তু সম্ভব হচ্ছে না। আর সেই জন্যই আমরা এই স্তরটার নাম দিয়েছি অ্যাকুইফিউজ। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে অ্যাকুইটার এবং অ্যাকুইফিউজ কি। এই দুটো কিন্তু তোমাদের 2 নম্বরের কোশ্চেনের জন্য কিন্তু আসবে। ঠিক আছে, 1 নম্বরের জন্য দিতে পারে। ঠিক আছে, 1 নম্বরের জন্য দিতে পারে, তখন 1 লাইনেই তোমরা লিখবে, সেটা আমি নোটে তোমাদের দিয়ে দেবো। 1 লাইনের জন্য 1 নম্বরের জন্য যদি আসে এসে কিউ হিসাবে, তাহলে তোমরা কি লিখবে উত্তর, সেটাও কিন্তু আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো এটাই বলার ছিল আজকের ক্লাসে, যে আমাদের প্রশ্নগুলো, ভৌম জলস্তর থেকে প্রশ্নগুলো কি কিভাবে আসতে পারে, কি কি কোশ্চেন আসতে পারে, পরীক্ষার জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট, এই সমস্ত বিষয়গুলো তোমাদের আমি আজকের ক্লাসে আলোচনা করলাম। এবং তোমাদেরকে আবারও বলছি যে অনেকেই ক্লাসের জন্য জানতে চাইছো যে কোন সময় ক্লাস হচ্ছে, কি কি সাবজেক্ট ক্লাস হচ্ছে। তার জন্য কিন্তু তোমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেখবে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো, এবং লিঙ্কও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে কিন্তু ক্লিক করে তোমরা সেই গ্রুপেও যুক্ত হতে পারো, এবং সেই গ্রুপে গিয়েও তোমরা নিজেদের নাম, জেলা এবং কোন বিষয় নিয়ে জানতে চাও, কোন সাবজেক্ট পড়তে চাও, সেই সমস্ত জিনিস কিন্তু তোমরা কোয়ারি করে জেনে নিতে পারবে। তোমাদেরকে যথাসময়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো ঠিক আছে, আজকে এতটাই থাক। আবার আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। ধন্যবাদ।